অর্থায়নের অভাবে অকার্যকর নবায়নযোগ্য জ্বালানি নীতি, দ্রুত নতুন নীতি তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের, লক্ষ্য পূরণে পিছিয়ে বাংলাদেশ। অতি মুনাফা কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। এবং দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার, জানালেন উপদেষ্টা। যে কোনো বাণিজ্যিক সমস্যা সমাধানে সহায়তা করবে। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অর্থায়নের অভাবে অকার্যকর হয়ে পড়েছে নবায়নযোগ্য জ্বালানি নীতি, তাই অতি দ্রুত নতুন নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে এখনো পিছিয়ে বাংলাদেশ। 2030 সাল নাগাদ 6145 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে নবায়নযোগ্য জ্বালানি নীতির খসড়া তৈরি করেছে সরকার। লক্ষ্য পূরণে বছরে $170 কোটি প্রয়োজন হলেও মিলছে খুবই সামান্য। এমন তথ্য তুলে ধরা হয় নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন, প্রবণতা এবং এগিয়ে যাওয়ার উপায় শীর্ষক এই সেমিনারে। সোলারের বা রিনিউয়েবল সোর্স থেকে তার যদি সারপ্লাস বিদ্যুৎ হয়, সেটা যাতে আরেকটি হোম কর্মকারের সঙ্গে এক্সচেঞ্জ করা যায়, মানে একই সঙ্গে প্রডিউসার এবং কনজিউমার হিসেবে হাউসহোল্ড রোল প্লে করতে পারে, সেটার পাইলট ইনিশিয়েটিভ এখন নেওয়া যায় কিনা। সেমিনারে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বড় বাধা যন্ত্রপাতি আমদানিতে উচ্চ শুল্ক, জটিলতা আছে অর্থায়নেও। হোম ফাইন্যান্সিং এ কেউ যদি রুফটপ করে তার নিজের রূপে 3 থেকে 4 টাকা কস্টিং আসতেছে, এই প্রাইসে তো কোনো জ্বালানি পাবেন না আপনি। সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, 12টা কোম্পানি হয়েছিল ম্যানুফ্যাকচারিং করবে, কিন্তু যিনি দেখা গেল ইনস্ট্রুমেন্ট আনার পরে তারা বুঝতে পারলেন আসলে এখানে সেল থেকে প্যানেল করে তারা চায়নার সাথে টিকতে পারবে না। লোয়ার কস্টে এডিবি জায়গা সরাসরি প্রাইভেট ব্যাংকগুলোকে দেয় বেসড অন দেয়ার গ্যারান্টি, অথবা তাহলে কিন্তু ধরেন সে বাংলাদেশ ব্যাংকের যে সুন্দর সুন্দর উদ্যোগগুলো যেটা হয়, যে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে 2% দেয়, আমরা 5% দেই বা 7% দেই, এখানে কিন্তু প্রতিটা উদ্যোগের ক্ষেত্রে ব্যাংকের একটা বেনিফিট থাকে। এসব প্রক্রিয়া সহজীকরণে কাজ করছে সরকার, জানিয়েছে স্ফেডা ও বাংলাদেশ ব্যাংক। যে রোডম্যাপটা যেইভাবে এটাকে ডিজাইন করা হয়েছে, এটা আসলে ডিজাইনিংটা বা কম্পালশনটা ঠিক মতো হয় নাই। যে আপনাকে কানেকশন দিবেন, কিন্তু পরে এইটা কি কার্যকর থাকবে কি থাকবে না, এই জিনিসটা কোনো সিস্টেমের মধ্যে ইনক্লুড করা নাই। সেই জন্যই রোডম্যাপটা আসলে কার্যকর হচ্ছে না। সবকিছুই ডিপেন্ড করে মানির উপরে। মানি যেটা জানি, এবং মানির মালিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সো যেখানেই মানি নিয়ে কোনো ঝামেলা হবে, সেখানেই বাংলাদেশ ব্যাংক ডিরেক্টলি চলে আসবে। সেমিনারে বিদেশি বিনিয়োগ না আসার কারণ অনুসন্ধান করে এ বিষয়ে নীতি গ্রহণের পরামর্শ দেন বক্তারা। কে কোনটাকে ডিসকারেজ করছে, এনকারেজ করছে বোঝা যাচ্ছে না। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দারিদ্র্যের জন্য দরিদ্র জনগোষ্ঠী নয়, বরং দায়ী ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, একথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অতিমাত্রায় মুনাফা কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন। দোহায় কাতার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসা হতে পারে দারিদ্র্য মুক্তির হাতিয়ার। ভাষণে অধ্যাপক ইউনূস প্রণীত 3-0 তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা দেন ডক্টর ইউনূস। বলেন, পৃথিবীকে দূষণ, বেকারত্ব আর দারিদ্র্যমুক্ত করতে ভারসাম্যপূর্ণ একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে মানবিকতা, ন্যায্যতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। দারিদ্র্যকে জয় করতে তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে বরং উদ্যোক্তা হওয়ার মানসিকতা ধারণ করতে বলেন প্রধান উপদেষ্টা। This is something to feel sad about, angry about. What kind of economy have we built that wealth goes only in one direction? Wealth doesn't have any other direction. It has only one direction. It goes to the top. Because we created all the institutions around us, banks, policies, and all the things that you hear about in your economics book, all built to let the wealth go in one direction. So what we tried to do in a tiny way in our own campus, trying to have little wealth go in the direction of the bottom people. That became known as microcredit and all that.
বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সেখানে তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের ব্যবসায়ীরা সমরাস্ত্রের যন্ত্রাংশ সহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারবেন কাতারের ব্যবসায়ীরা। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এসব তথ্য জানান। I mention this because amazing thing can happen if you break through from the conventional way of doing business. So here we are talking about a new, in a way, new start, but a very old foundation. দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যে কোনো বাণিজ্যিক সমস্যা সমাধানে সহায়তা করবে মন্ত্রণালয়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় 2 দিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মিট বাংলাদেশ এক্সপোজিশন উদ্বোধন শেষে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে দেশের রপ্তানিতে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। রপ্তানি বাণিজ্যে নানান চ্যালেঞ্জের মুখে এখন বাংলাদেশ। সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রপ্তানি সক্ষমতা বাড়ানোর চেষ্টায় দেশের উদ্যোক্তারা। সেই চেষ্টায় সহায়তার হার বাড়িয়েছে সরকার। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের ইসি ফোর্সে প্রকল্পের আওতায় আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের সাথে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। 2 দিন ব্যাপী প্রদর্শনীতে রপ্তানিযোগ্য চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, প্লাস্টিক ও হালকা প্রকৌশল খাতের 120টির বেশি দেশি বিদেশি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশের রপ্তানি খাতকে এগিয়ে নিয়ে যাওয়া, বিশ্বের কাছে পরিচিত করে দেওয়া আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। বৃহস্পতিবার সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, বাণিজ্যের বিদ্যমান বাধা দূর করতে চায় সরকার, তাই দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছেন তারা। The ease of doing business and cost of doing business by reducing corruptions, by increasing efficiency. I'm sure you all know that we are working on this national single window. ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে দেশের রপ্তানিতে প্রভাব পড়বে না বলেও মনে করছেন উপদেষ্টা। বলেন, যে কোনো বাণিজ্যিক সমস্যার সমাধানে সহায়তায় ব্যবসায়ীদের পাশে আছে বাণিজ্য মন্ত্রণালয়। Transshipment issues with us, and you'll be very happy to know we have faced it seamlessly. I am sure that the businesses have not endured the difficulties which a lot of people have imagined that our export might get impaired. ভারত, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ 9টি দেশের 25টি আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের রপ্তানি আয় নিশ্চিত হবে। দেশের অভ্যন্তরে বাড়বে নতুন কর্মসংস্থানের সুযোগ, এমনটাই জানিয়েছেন আয়োজকরা। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। বিশ্ব ব্যাংকের সঙ্গে নতুন করে $9.5 কোটি ঋণ চুক্তি করেছে বাংলাদেশ। IMF ওয়ার্ল্ড ব্যাংক বসন্তকালীন বৈঠকে এই চুক্তি হয়েছে। বৈঠকের 3য় দিন শেষে নিউজ 24-এর সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তারা জানান, IMF এর ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকলেও অনিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিশ্ব বাণিজ্যে নতুন এক অনিশ্চয়তার নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। যে অনিশ্চয়তার আলোচনা ঘুরে ফিরে উঠে এসেছে বিশ্ব ব্যাংক IMF বসন্তকালীন বৈঠক 2025-এ। 21 এপ্রিল থেকে শুরু হওয়া এই বৈঠকের 3য় দিন বড় আলোচিত ইস্যু ছিল মালয়েশিয়া, আসিয়ান দেশ সহ কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের নিয়ে অনুষ্ঠিত গভর্নর টক, যেখানে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গভর্নর তুলে ধরেন আসিয়ান দেশগুলোর মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবেলা, নীতি সুধার ও ব্যাংক খাতের সুশাসনে করণীয় কৌশল। But what I will ask for now is in terms of for the fund to be
a time for the fund to show in terms of how thing is resolved. তবে এদিন বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি আলোচনা না থাকলেও প্রত্যাশার ঝুলিতে যোগ হয়েছে চট্টগ্রামের বে টার্মিনাল নির্মাণের জন্য $6.5 কোটি, সামাজিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে $2 কোটি আর আগের দিনের $1 কোটি বাজেট সহায়তা চুক্তি। সব মিলে এবারের সম্মেলনে বিশ্বব্যাংকের সাথে $9.5 কোটি ঋণ চুক্তি করেছে বাংলাদেশ। আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের 3টা চুক্তি সই করেছি। একটা হলো বে টার্মিনাল $650 মিলিয়ন, আর $200 মিলিয়ন রেজিলিয়েন্স, আর আমরা পেয়েছি ওপেক ফান্ড থেকে $100 মিলিয়ন। 3টে চুক্তি সই হয়ে গেছে। এখন পর্যন্ত $950 মিলিয়ন আমরা কিন্তু চুক্তি সই হয়ে গেছে। বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা থাকলেও নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানিয়েছেন, IMF এর পূর্বাভাসের চেয়েও প্রবৃদ্ধি অর্জনে ভালো করবে বাংলাদেশ। দু একটি শর্ত পূরণে পিছিয়ে থাকলেও ঋণের কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা নেই বলে জানান গভর্নর। আমরা মোটামুটি IMF এর সাথে একটা পর্যায়ে চলে এসেছি। আমরা আশাবাদী যে একটা পজিটিভ কনক্লুশন আমরা করতে পারবো আগামীকালের মধ্যে, হয়তো সেদিন কিন্তু আবার ডিফারেন্স ইজ ভেরি ভেরি স্মল। বিশ্বব্যাংকের কাছে আরো $50 কোটি বাজেট সহায়তা মিলতে পারে মে মাস নাগাদ, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরও একবার। দেখছেন পুবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। মূল্যসূচকের পতনে এ সপ্তাহের লেনদেন শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে সূচক কমলেও কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 49 পয়েন্ট কমে অবস্থান নেয় 4972 পয়েন্টে। তবে সূচক কমলেও গত কার্যদিবসের তুলনায় এদিন টাকার অঙ্কের লেনদেন বেড়েছে 67 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 52টির, কমেছে 300টির এবং অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে 54 পয়েন্ট। সূচক কমলেও গত দিনের তুলনায় এদিন লেনদেন বেড়েছে প্রায় 3.25 কোটি টাকা। দিনাজপুরে দিন দিন বাড়ছে পটলের আবাদ। বাজারে চাহিদা থাকায় লাভজনক এই সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলনের আশা করছেন তারা। কৃষককে বিভিন্ন সহযোগিতা সহ পরামর্শ দিয়ে পাশে আছে কৃষি বিভাগ। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের মোট পেঁয়াজ চাহিদার বড় একটি অংশের আবাদ হয় পাবনার সুজানগর উপজেলা এবং পার্শ্ববর্তী এলাকায়। সপ্তাহে রবি এবং বুধবার এই হাটে পেঁয়াজ কিনতে আসেন পাইকার ব্যবসায়ীরা। মাত্র দুদিন আগেও এই হাটে মন প্রতি পেঁয়াজ 2000 থেকে 2200 টাকা দরে বিক্রি হয়েছে। সেই পেঁয়াজের দাম কমে এখন বিক্রি হচ্ছে 1600 টাকা থেকে সর্বোচ্চ 1900 টাকা দরে। এই হাটে পেঁয়াজের সরবরাহ এবং চাহিদা থাকার পরেও আকস্মিক এই দরপতনে হতাশ কৃষকরা। পেঁয়াজের দাম দিনে দিনে কমে যাচ্ছে। পেঁয়াজ আগামী 1800-1900, আজকে 1600 টাকা খুশামত করে দিই, তাও নেয় না। আটের খরচ খাতা আছে, তারপরে মনে হয় না সে বাজার কম, এভাবে বাজার হাফ ডাউন করলে পারে ঠিক আছে, কেনা বেচার সমস্যা, ব্যবসাদের লস। বর্তমান বাজার 200 টাকা 250 টাকা কমে গেছে। এদিকে হাটে দরপতনের প্রভাব পড়েছে পাবনার খুচরা বাজারগুলোতেও। এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম কেজিতে 5-7 টাকা বাড়িছিল, আর এখন এই এক সপ্তাহের ব্যবধানে 5-7 টাকা কমে গেছে। এখন বর্তমান খুচরা বাজারে 50 টাকা পিস বিক্রি হচ্ছে ভালো মানের। খুচরা বাজারে পেঁয়াজের দাম কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। 2-3 দিন আগে 55 টাকা কেজি, এখন পেঁয়াজের দাম কমছে, 50 টাকা কেজি হয়েছে। পেঁয়াজের মূল্য নির্ধারণ এবং হাট বাজারে মনিটরিং করা হলে পেঁয়াজের ন্যায্য দাম পাবে কৃষকরা, এমনটাই দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক বিরোধের মধ্যেই এবার দুই বৃহৎ মার্কিন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও মেটাকে 700 মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইইউ। এর মধ্যে অ্যাপলকে 500 মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে 200 মিলিয়ন ইউরো
জরিমানা করা হয়েছে। ব্রাসেলসে এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায়, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠান দুটি। 2022 সালে প্রণীত এই আইনে প্রতিষ্ঠানগুলোকে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের প্রতি উন্মুক্ত রাখার এবং ব্যবহারকারীদের স্বাধীনতা সুরক্ষার কথা বলা হয়েছে। এই প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান ডিএমএ আইন লঙ্ঘনের কারণে জরিমানার মুখে পড়ল। কারেই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সবাইকে ধন্যবাদ।